সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতান বিপ্লব। আজকের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। জনাব এম এ আজিজ, আপনাকে স্বাগত এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে। আপনি জানেন যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে সেটি এক বাক্যেই বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবার মধ্যে এক ধরনের উদ্বেগ এবং একটা জানবার ইচ্ছা যে কেন আসলে এরকম হচ্ছে। আমরা আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে যদি একটু পরিষ্কার করেন যে আসলে এই পরিস্থিতিগুলো কেন তৈরি হচ্ছে, একেবারে সীমান্ত থেকে যদি শুরু করি, রাজপথ থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত সবখানে কেন এরকম হচ্ছে? ধন্যবাদ। এটা দুটো কারণে হচ্ছে আমার ধারণা। একটি কারণ হচ্ছে যে 16 বছরে কোনো দাবি দেওয়া করতে পারে নাই। একটা শ্রেণী আছে তারা মনে করছে যে এই সরকার যেহেতু অ্যাসার্ট করে না, সুতরাং এই দুর্বল মনে করে এই আন্দোলনের নামছে যে দাবি আদায় চাইলেই তো দাবি পাওয়া যায়। এরকম একটা বেশ কিছু ঘটনা ঘটেছে, যেমন ছাত্ররা সচিবালয়ে ঢুকেছে, নির্বাচন ইলেকশন পরীক্ষা পিছায় দিছে, অটো পাস চাইছে, ইত্যাদি ইত্যাদি। তো আর কিছু আছে যে আপনার এই যে ছাত্র জনতার যে আন্দোলনটা হলো, অভ্যুত্থানটা ঘটলো, এই সময়ে ছাত্ররা কিন্তু এটার দুইটা দিক আছে। একটা সাইকোলজিক্যাল একটা দিক হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে ভাগায় দিছে একটা। আরেকটি হচ্ছে তারা কিন্তু মনে করে যে একটা আন্দোলন সংগ্রাম, ছাত্রত্ব বাদ দিয়ে সব জায়গায় একটা বিপ্লবী একটা ভাব দেখানো, যার ফলে যৌক্তিক অযৌক্তিক কারণে এই ছাত্ররা মাঠে নামছে। যেমন ধরেন কয়েকটি ঘটনা ঘটেছে, উদাহরণ দেওয়া যায়। একসাথে যে এতগুলি ঘটনা ঘটে গেল, এটাতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পতিত সরকারের যে ছাত্র সংগঠন ছিল তাদের লোকজন কিন্তু এটার নেতৃত্ব দিচ্ছে। আমি মাস মিডিয়াতেও দেখেছি কতগুলো লোককে আইডেন্টিফাই করা হয়েছে, ছেলেদেরকে, তারা কিন্তু ছাত্রলীগের। হয়তো বা ছাত্রলীগ বলেই তাদের আইডেন্টিফাই করা হয়েছে, কারণ ছাত্র আন্দোলন যেটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র, সেখানে তো ছাত্রলীগও ছিল, আপনার ছাত্র দলও ছিল, শিবিরও ছিল, অন্যান্য দলও ছিল। তো সুতরাং এই আন্দোলনেও সবাই থাকতে পারে, সবাই ছিল। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো বনজগতে ছাত্রদের একটা কিন্তু পরিবর্তন আসছে। যে পরিবর্তন একটা, যে সরকার আমাদের কথা শুনতে হবে, এরকম একটা ইয়াটা আছে। আর দেশের আমরাই সরকার, এরকম বিষয়টা আর কি, মানে আমরাই সরকার, এরকম কি বিষয়টা না, এত উপরে না বললেও তাদের তো সরকারও তাদের তো কোনো একটা আন্দোলন করে তারা তো বলেই, এই সরকারের প্রধান উপদেষ্টাও বলছে ছাত্ররা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এখন ধরেন এই যে উপদেষ্টা পরিষদ বানানোর থেকে শুরু করে কোনো ক্ষেত্রে তো ছাত্রদের সাথে পরামর্শ করেছে, কোনো রাজনৈতিক দলের সাথে পরামর্শ করেছে, এটাও তো কেউ বলে না যে আমাদের সাথে পরামর্শ করেছে, এমনটি বলে না। তবে এটা শুনেছি যে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম চাওয়া হয়েছিল। সেই নামগুলো ধরেন প্রায় 500 নাম। কি পদ্ধতি বাছাই হলো, কেমন করে হলো, সেই আগের মতো করে সার্চ কমিটি করা হলো, একই খালি আমলা খুঁজে পাইল, আর কেউ কোনো পেশাজীবী খুঁজে পাওয়া গেল না নির্বাচন কমিশনে। আপনি বলেন না যে নির্বাচন কমিশনে আমলা শুধু লাগবে কেন? এটা কি রকেট সায়েন্স লাগে নাকি? এটা কি আইনস্টাইন হতে হয় নাকি? কারণ আর্কিমিডিস হতে নাকি হতে লাগে? একটা পেশাজীবী প্রশ্ন আপনাকে করি জনাব এম এ আজিজ। আপনি জানেন যে শিক্ষার্থীরা নিজেরাই এখন ক্ষমতায়, 2 জন উপদেষ্টা, 3 জন উপদেষ্টা, এর মধ্যে আমাদের শিক্ষার্থী সরাসরি তারা আন্দোলনের সাথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং আমি যদি এর আগে একটি বিষয় আপনার কাছে জেনে আসি, এই শিক্ষার্থীদের ক্ষমতার বিষয়, এবং আমরা যে আপনি যেটা বললেন যে আইনস্টাইন হওয়ার দরকার, আমরা দেখছি যে শিক্ষার্থীরা আমাদের একেবারে যারা 20, 25, 26 বছর বয়স, তারা রাষ্ট্র চালাচ্ছে। সুতরাং একটা ইলেকশন কমিশন চালানোর জন্য আইনস্টাইন হওয়ার প্রয়োজন আছে কিনা এই প্রশ্নে আমি পরে যাচ্ছি। তার আগে আপনি যেমনটি বললেন যে শিক্ষার্থীদের মধ্যে একটা মনোবৃত্তি, একটা চেতনা, তাদের মধ্যে একটা বিপ্লবী ভাব, যে কারণে তারা এই আন্দোলনগুলো করছে। ঠিক আছে, আপনি বলছেন যে এই যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ অথবা সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনাগুলো আপনি নিশ্চয়ই দেখেছেন। তাহলে পুলিশ লাঠিচার্জ করছে না, টিয়ার সেল চার্জ করছে না, কিংবা জলকামান বা যে ধরনের প্রোটেস্ট করার কথা ছিল সেগুলো করছে না, সেনাবাহিনীও সেগুলো করছে না, কিন্তু প্রাণহানি করছে না। এক্ষেত্রে আমার কাছে একটা জিনিস হলো যে পুলিশ এখনও ট্রমাটাইজ, যে এখানে ছাত্রদের উপরে টিয়ার গ্যাস ছাড়া বা জলকামান ছাড়া, তাতে আবার তাদেরকে বলা হয় কিনা যে তারা এই যে ফসিবাদের দোষর, আবার তারা মামলায় পড়ে কিনা,
এই সমস্যা। আপনি দেখেন শেষ পর্যন্ত বিজেপি মোতায়েন করা হয়েছে এবং শেষ পর্যন্ত আর্মি গেছে, আর্মি যাওয়ার পরে এটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু আপনার পুলিশ কিন্তু খুব একটা সাহস করে নাই। পরের দিকে তারা পুলিশ দেখা গেল যে প্রায় বহু সংখ্যক এই আগের আমলের মতো প্রায় 500 না 5000 আসামি করে মামলা করে দিচ্ছে, 8000 মামলা করে দিছে। তো এটা হলো আগের সিস্টেম। এখন আমি জানি না যে আগের প্র্যাকটিস হবে কিনা, যে বিনিময়ে সব মুক্ত হতে পারবে কিনা, কে জানে। এরকম যে হচ্ছে না সেটা আপনি জানেন কিনা? না, এরকম হচ্ছে এই খবর পাচ্ছি। হ্যাঁ, এই খবর পাচ্ছি। মামলাগুলো আগের মতো করেই হচ্ছে, আগের মতো করেই হচ্ছে, যে 500-500 এরকম খুন হয়েছে, খুন হয়েছে নিউ মার্কেট, মামলায় আসামি হচ্ছে অন্য যাত্রাবাড়ি, এরকম তো হচ্ছে। আগেও তো এরকম হয়েছে, বোমা ফাটে নাই, আগুন লাগে নাই, অথচ সেই বাস পোড়ানো হয়েছে বলে 500 জন আসামি, এরকম হয়েছে তো। আচ্ছা, এখন এই জন্যে আমি বলছি যে এখন সরকার যেভাবে একটা বিপ্লবী সরকার যেভাবে অ্যাসার্ট করা উচিত ছিল এবং যেভাবে গতি থাকা উচিত ছিল, সেই গতিতে এই সরকার চলছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি পেয়েছি। আপনি যেমনটি বলছেন যে আসলে পুলিশ ট্রমাটাইজ, এই বিষয়ে আবারও আপনার কাছে প্রশ্ন যাব। আপনি যেমনটি বললেন যে নির্বাচন কমিশনও যদি আসলে চালানোর জন্য আইনস্টাইন হওয়ার প্রয়োজন নেই, আমলাদেরকেই তারা কেন খুঁজে পেল, কেন তারা একেবারেই অন্যান্য সাধারণ সুশীল থেকে কেন তারা চুজ করা হলো না, সেই বিষয়টি আপনি বলছিলেন। এখানে একটা জিনিস, যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন উনি নিঃসন্দেহে মেধাবী এবং ওনার চ্যালেঞ্জ নেওয়া বা ওনার দুঃসাহসিক অনেক কাজের অভিজ্ঞতা রয়েছে। আপনি যেমনটি বললেন, তাহলে এই যে তাদের মধ্যে কি কোনো ধরনের সংকীর্ণতা লক্ষ্য করা যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন বা প্রধান উপদেষ্টার কথা যদি বলি, এই যে ট্রমাটাইজের কথা আপনি বললেন, তাদের মধ্যে কি কোনো ধরনের সংকীর্ণতা কাজ করছে? যে আসলে তারা তো এখনো কাজে যায় নাই, কাজে গেলে বোঝা যাবে, কাজে তো যায় নাই। এখন আমরা তো দেখছি সংস্কার কমিশনগুলো হচ্ছে না, সংস্কার কমিশনগুলো হচ্ছে, সেটা তো ধরেন এই যে সার্চ কমিটি হলো, এটা তো সংবিধান অনুযায়ী হয়েছে। তো তাহলে আমি যদি বলি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কেন করা হলো? এই রিপোর্টটার জন্য দেরি তো হচ্ছে, এটার জন্য একটু নির্বাচন কমিশন একটু ওইটার রিপোর্ট কি দেয় তার ভিত্তিতে করলে ভালো হতো না? ভালো হতো না। তো আপনি কতদূর সংবিধান অনুযায়ী কতদূর নিজেদের মন গড়া কাজ করবেন, তাহলে তো হয় না। ধরেন সংবিধান অনুযায়ী আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার ওত নিলেন প্রেসিডেন্টের কাছে, সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছেন। আমি সেখানে তো ছিলাম, আমি দাওয়াতে ছিলাম। তো আপনি সেই সংবিধান অনুযায়ী যদি ওত নেন, সংবিধানের 7 অনুচ্ছেদের 1 হচ্ছে এই দেশের মালিক জনগণ, তার নিচেই আছে এই সংবিধানের কোনো পরিবর্তন করলে তার রাষ্ট্রদ্রোহী তার সামিল হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড। আপনি এই সংবিধান সংস্কার যে এতগুলো 10টা সংস্কার করছিলেন, কোন অধিকারে করলেন? তাহলে কি আপনার ওতভঙ্গ হয়েছে না? আপনার সংবিধানে হাত দেওয়ার মানেই হচ্ছে আপনি প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছেন, তার মানে ওতভঙ্গ হয়েছে আপনি, কারণ ওত নিয়েছেন এই সংবিধানকে সমুন্নত রাখতে। সুতরাং এটা আমি এই জন্য বলি যে শুরুতেই এটা যদি বিপ্লবী সরকার নাম দেওয়া হতো, কারণ এটা তো বিপ্লবী। শুধু শপথের বিষয়টা যদি না হতো আর কি, সেটা বলছি, শপথের বিষয়টা অন্তত যদি না হতো না, তাহলে তার নামকরণ করতে হতো একটা বিপ্লবী সরকার। তাহলে কিন্তু যে কোনো বিপ্লবী সরকার যে কোনো আপনার প্রজ্ঞাপন দিয়ে আইন বদলাতে পারতো, এই করতে পারতো, সেই করতো। কিন্তু এই সরকার তো সংবিধানে দায়বদ্ধ, কারণ ওত নিয়েছে। তাহলে আবার সংবিধান অনুযায়ী ওত যদি ভঙ্গ হয়, তাহলে আপনার মন্ত্রিত্ব থাকে না, অর্থাৎ উপদেষ্টাশিপ থাকার কথা না, কিন্তু আছে তো। সুতরাং এটা আমি বলবো যে ওনারা জোড়াতালি দিয়ে চালাচ্ছে বলে আমার কাছে মনে হয়। দ্বিতীয়ত, আপনার ধরেন এটা একটা 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটা 15 বছরের অত্যন্ত এক ব্যক্তি নির্ভর এবং পার্শ্ববর্তী দেশের নেকেট একদম উলঙ্গ সমর্থক সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। হ্যাঁ, জীবন দেখেন না, একটা মোবাইল ফোনে দেখাচ্ছিল ভিডিও, যে একটা পড়লে আর একটা আগে আসে, ফেলানো যায় না। এটা হলো মহাবিপদ। ছাত্ররা এমন পুলিশের ফোন থেকে দেখছিল, হ্যাঁ, এমন তখন হোম মিনিস্টার ছিল তৎকালীন এবং আইজিপি ছিল, তাকে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিডিওটা দেখাচ্ছিল। এটা তো ভাইরাল হয়ে গেছে, সবাই জানে। তো এই জন্যই বলছি যে ছাত্ররা এমনভাবে অকাতরে জীবন দেওয়া শুরু করেছে
তখন যদি শেষ পর্যন্ত আর্মিও যদি ওই জায়গায় আর্মি কল দিয়েছে, আর্মি যদি এই কাজে করতো তাহলে তো আরো মানে 10-15 হাজার লোক। সেনাবাহিনী সেদিকে যায় না, সেনাবাহিনী সেদিকে যায় নাই, কারণ সেনাবাহিনীর যে এক্স আর্মি রাওয়া ক্লাবে বৈঠক হয়েছে, সেখানে তারা পরিষ্কার বলেছে সেনাবাহিনী জনগণের মনের বিরুদ্ধে যাবে না ইচ্ছে। তখন কিন্তু সেনাবাহিনী কিন্তু আসলে আমার মনে হয় আরো হত্যাযোগ্য, তাদের ভূমিকার জন্য আরো বেশি হত্যাযোগ্য কিন্তু আমরা এড়াতে পেরেছি। কিন্তু এটা ঠিক, সেনাবাহিনীর আর্মি চিফ বলেছিল যে 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে তারা এই পতন হওয়ার পরে। কিন্তু সেই 626 জন কোথায়, কয়জন? তারা বলছিল সাথে যে যাদের বিরুদ্ধে মামলা হবে তাদেরকে হ্যান্ডওভার করা হবে। তো কাকে মামলাতে হ্যান্ডওভার বললাম, কিছু কিছু ধরা পড়ছে। কিন্তু আওয়ামী লীগের যারা সংগঠন তারা তো সবাই আপনার এখন দেখা যায় যে ভারতের পার্কে বসে, রেস্টুরেন্টে বসে আছে, দুবাইতে ঘুরে বেড়াচ্ছে, সংগঠনগুলো চলে গেছে। তো স্বাভাবিক প্রশ্ন, আমরা তো অনেক প্রশ্নের উত্তর পাই নাই, এটা পাই নাই। এই জন্য বলছি সব কিছুকেই আমরা এই অন্তর্বর্তীকালীন ধরেন আপনার ক্রাইসিস গ্রুপের অনেকগুলো বিদেশি প্রতিষ্ঠান তো অনেক রিপোর্ট করেছে, ধরেন আল জাজিরা করেছে, ক্রাইসিস গ্রুপ করেছে, এশিয়ান টাইমস করেছে, এরকম করেছে অনেকে। তো তারা কিন্তু একটা জিনিস বলেছে, এই সরকার যদি ব্যর্থ হয়, অর্থাৎ এই রাজনৈতিক, আর একটা বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক যদি কমে যায় তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, এবং শূন্যতা তৈরি হলে কি এটাও লেখছে পরিষ্কার, আমি সেই কথা বললাম না, অর্থাৎ দেশ খুব দুর্যোগের মধ্যে পড়ে। দর্শক, আমাদের মাঝে এসে এর মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক, আইন বিভাগ, অতীশ দিবাকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত এশিয়ান টেলিভিশন স্টুডিওতে। আমরা আজকের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব এম আজিজের সাথে। আমরা একটু জনাব মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে যেতে চাই যে আসলে যে বিষয়টা এখন সব থেকে বেশি আলোচিত সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং সেখানে যেটি বললেন জনাব এম আজিজ, আপনাকে একটু জাস্ট ওই বিষয়টি আবার রিপিট করার চেষ্টা করি যে যদি এই সংবিধান অনুযায়ী আমরা দেখলাম উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছেন, তাহলে এই এরপরে সংবিধান সংশোধনের যে কাজগুলো করার চেষ্টা করা হবে বা যদি কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে এই শপথ অনুযায়ী সংবিধান পরিবর্তন করার কোনো সুযোগ নেই, যেহেতু এই সংবিধান মেনেই তারা শপথ নিয়েছেন। তো সেক্ষেত্রে কিভাবে আসলে আগাবে এই সংস্কার, কিভাবে আগাবে? ধন্যবাদ বাতেন। আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক, প্রখ্যাত সাংবাদিক আজিজ ভাই, সবাইকে শুভেচ্ছা। দেখুন, আপনি যেটা বলছেন যে প্রশ্নটা তো কঠিন করে করলেন। আমরা সরকারকে সহজভাবে নিয়েছে, এই সরকারকে আমরা সহজভাবে নিয়েছি। তো এই সরকারকে নিয়ে কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার খুব অবকাশ নাই। তো এখন আসুন, আপনি যেটাতে ছিলেন যে সংস্কার সম্পর্কে একটা বক্তব্য হলো যে উনি কতটুকুন সংস্কার করবেন। তো একটা সিলেটি, আমার বাড়ি যেহেতু সিলেট, একটা সিলেটি প্রবাদ বলি আর কি, যে বিকেলে বেলা গ্রামীণ মহিলাদের কোনো কাজকর্ম থাকে না, সাহেবরা বাজারে হাটে যান, তো এই সময় একটা জম্পেশ আড্ডা হয়। তো এক মহিলা শুরুর থেকেই বলতেছে যে আমি যাই গো, আমি যাই। আরে বস, বলে না না বেগুনের ভর্তা বানাবো। তো শেষ পর্যন্ত এক মহিলা সন্ধ্যার সময় বলছে যে তুই কি বলিস, বেগুনের ভর্তা বানাবি, বেগুনের ভর্তা বানাবি, একটা বেগুন গাছ থেকে পারবি, পুরা দিবি, আর পেঁয়াজ আর মরিচ দিয়া টিপ দিবি, ভর্তা হয়ে যাবে। এতক্ষণে শিখলাম। তো আপনি নির্বাচন, মানুষের লক্ষ্য কি, আসলে মানুষ চায় কি আমাদের কাছে? মানুষের চায় প্রথম হচ্ছে নিরাপত্তা। আমি রাস্তায় বেরিয়ে গড়ে ফিরতে পারবো কিনা, আমার মেয়েটা ইউনিভার্সিটিতে গেছে, স্কুলে গেছে, সে ঠিকভাবে বাচ্চারা ফিরে আসবে কিনা, নিরাপত্তা চায়। নাম্বার 2, সে খাদ্যের যে বাজার বিপণন, এই ব্যবস্থাটা সঠিক চাই, আর ভোট দিতে চাই। 3টা জিনিস এনশিওর করেন, আপনার সংস্কার কেউ কিছু জানতে চাইবে না। তো আপনি প্রথমটা হচ্ছে যে 15 মিনিটের রাস্তা আপনি 1.5 ঘন্টায় আসতে পারেন না।
জাস্ট 15 মিনিটের রাস্তা 1.5 ঘন্টায় আসতে পারতেছেন না। নাম্বার 1, আপনি এই জায়গায় পুরোপুরি ফেল করছেন। আপনি আপনার 2.5 লক্ষ পুলিশের মধ্যে এদের কনফিডেন্স গেইনের চেষ্টা না করে আপনি বাইরে থেকে 10 বছর 20 বছর আগে যারা রিটায়ারমেন্টে গেছে এদেরকে নিয়ে আসতেছেন, আইনে মাথার উপর পোশাক পরাই বসাই দিতেছেন। ডিসিপ্লিন অর্গানাইজেশনে এই পর্যন্ত কোনোদিন আইজি যত পরিবর্তন হয়েছে, ইভেন স্বাধীনতা যুদ্ধের পরে আইজি কন্ট্রাক্ট সার্ভিস আসে নাই। আপনার আব্দুর রহিম, আজিজ ভাই তো চেনার কথা, চৌধুরী, এরা পাকিস্তান চাকরি করছে না, পাকিস্তান গভর্নমেন্টের চাকরি করছে না, তো এরা ঠিক ছিল না, বাংলাদেশ আমলে ভালো আইজিগিরি করছে না, করেছে। তো আপনি এখন একজন রিটায়ার্ড মানুষকে আইনে আইজি বসায় দিচ্ছেন, কাজ হচ্ছে? কাজ হচ্ছে? হচ্ছে তো না। তো আপনি আমলাতন্ত্র দেখুন, আমলাতন্ত্র, সিভিল ব্যুরোক্রেসি আপনি 15-20 বছর আগে যারা বাড়িতে গেছে গা নাতি নাতনি লইয়া খেলাধুলা করতেছিল গত 10 বছর ধরে, পৃথিবীর কোনো খোঁজ নাই, খবর নাই, পত্রিকা মেলে দেখে নাই 10 বছরে, টেলিভিশনও দেখে নাই, সেই লোকরা আপনি ক্যাবিনেট সেক্রেটারি বানাই দিচ্ছেন। আপনার কথা যোগ কিন্তু এখানে তো উভয় সংকট, মানে নতুনদের নিতে পারছেন না। না আমি ওই লেভেলে কিন্তু একটা বড় সংকট, শূন্যতা রয়েছে। প্রথমত আপনি চাইবেন যে সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ, এগুলার কনফিডেন্স গেইন করতে, কনফিডেন্স ডেভেলপ করতে। তো এটা না করে আইনা প্রত্যেকেই যখন চাকরিতে ঢুকে সিভিল ব্যুরোক্রেসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার যেদিন হয়, সে স্বপ্ন দেখে যে আমি একদিন ক্যাবিনেট সেক্রেটারি হব, আমি একদিন সচিব হব। আপনি এদের মাথার উপর যে আইনে বসাই দিচ্ছেন। আমার কথা হচ্ছে যারা দুষ্ট, খুনের দুষ্ট, যারা অন্যান্য দুষ্ট, এদেরকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি পাঠিয়ে বলেন যে বাবা তুমি 25 বছর চাকরি পূর্ণ হচ্ছে, তোমার বাড়ি যাওয়ার অধিকার আছে, তুমি বাড়িতে যাও, তোমার কি সমস্যা আছে, আমি চাকরি বাকরির ব্যবস্থা করে দিচ্ছি। আর চুর যেগুলি আছে সন্দেহাতীতভাবে চুরির অভিযোগ আছে, এদেরকে জেলখানায় পাঠিয়ে দেন। আর যাদের সন্দেহাতীতভাবে চুরির অভিযোগ নাই কিন্তু বিগত গভর্নমেন্টের সাথে সে এত অনুগত যে সে আপনার কাজ করবে না, একে বাড়ি পাঠান, জেলে পাঠান, বাড়ি পাঠান। এই সংখ্যাটা অনেক বেশি হচ্ছে না। কিসের বেশি হাইয়েস্ট 100 জন ঠকবাজতে গাউজারের মতো হয়ে যাবে। কিসের বলছে? আপনি কয়জন? আমরা একটা বিরতিতে যেতে চাই, আপনি কথাটা আমরা পয়েন্টটা মেক করতে দেন। আপনি কোথায় কয়জনকে আপনি রিটায়ারমেন্ট করাইছেন, কয়জনকে সিভিল ব্যুরোক্রেসির? আপনার কথা হচ্ছে যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে এদেরকে বলবেন জেলখানায় যাও, যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ নাই, স্বৈরাচারের দোষর ছিল, এদেরকে বলবেন বাড়ি যাও। বাকিদেরকে নিয়ে আপনি কাজকর্ম চালাবেন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। টেবিল টকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত টেবিল টকে। আমাদের আজকের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা ছিলাম জনাব মোশাররফ আহমদ ঠাকুর আপনার কাছে। আপনি বলছিলেন যে আসলে এই যে পদায়ন বা নিয়োগের যে কথাটিগুলো বলছেন, যে কাউকে টেনে নিয়ে আসা বা এই যে দীর্ঘদিন তাদের অবসরে থেকে একটা স্বাভাবিক জীবন থেকে অস্বাভাবিক জীবনে তাদের অভ্যস্ত হয়ে পড়া, বা সেটাও স্বাভাবিক বলা যায়, সেখান থেকে আবারও তাকে নিয়মিত করার ক্ষেত্রে জটিলতা কি আসলেই খুব বেশি হচ্ছে? এটাতে জটিলতা হবে। আমি আপনাকে বলছি যে প্রথম কথা হচ্ছে আপনি এই সংখ্যাটা কত দিচ্ছেন? 10 জন 15 জন, 10 জন 15 জন, এই 15 জন দিয়া লক্ষ মানুষের যে স্বপ্ন, আপনি এই স্বপ্নকে করতেছেন, ব্লক করতেছেন। এই স্বপ্নকে ব্লক করে আপনি কখনোই কনফিডেন্স গেইন করতে পারবেন না। আমার কথা হচ্ছে যে যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে এদেরকে বলবেন তুমি জেলখানায় যাও, যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ নেই, স্বৈরাচারের দোষর ছিল, কাজ করবে না, এদেরকে বলবেন বাড়ি যাও। আর বাকি যাদেরকে আছে এদেরকে বলবেন যে তুমি তওবা করো, তওবা করে আমাদের সাথে সঠিকভাবে কাজ করো, বিপ্লবের পক্ষে, গণঅভ্যুত্থানের পক্ষে সঠিকভাবে কাজ করো, ডেমোক্রেসির জন্য কাজ করো, তোমার জন্য পুরস্কার আমরা যতটুকু পারি তোমাকে আমরা পুরস্কৃত করব, তুমি নির্ভয়ে কাজ করো। আপনি কনফিডেন্স ডেভেলপ না করে আপনি সবাইকে করতেছেন কি, আপনি সবার স্বপ্ন ব্লক করে দিচ্ছেন। আপনি মাথার উপর যখন আইনে বসাই দিচ্ছেন 10 জন, এই 10 জন তো আর এই জায়গায় যাওয়ার ব্যবস্থা নাই। বরঞ্চ আপনি যদি উপর থেকে খালি করতেন তাহলে নিচের এরা বলতে যে উপর থেকে খালি হচ্ছে,
ঠিক আছে আমরা তাদের সামনে যাচ্ছি, স্পিড বাড়বে, কাজের স্পিড বাড়বে। তো আপনি স্পিডেও নাই, আপনি স্পিরিটের সাথেও নাই। তো এই যে যাদেরকে আপনি আনছেন কন্ট্রাক্ট সার্ভিসের লোকজন, এরা কি গত 16 বছরে একদিনের জন্য একটা স্ট্যাটাস দিয়া, এই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরোক্ষভাবে যে 14 নির্বাচনকে ডিক্লাইন করছে, 14 নির্বাচনটা ভালো হয় নাই এটা বলছে? কোনোদিন কি বলছে যে 18 নির্বাচনটা রাইতে হয়েছে? কোনোদিন কি বলছে যে 24-এর নির্বাচনটা সঠিক হয় নাই? তো এই লোকগুলি আপনার হইল কিভাবে, আপনার পরীক্ষা কিভাবে? বরঞ্চ আপনি যারা এখন আপনার ইন সার্ভিস আছে, আপনার কাছে তওবা করে বলবে যে ভাই স্যার আমি গভর্নমেন্টের চাকরি করছি, আমি আপনার স্পিরিটের সাথে আছি, আপনি যে স্পিডে কাজ করতে করবেন সেই স্পিডের সাথেও আছি। আপনি এদের কনফিডেন্স ডেভেলপ করেন, কনফিডেন্স এনজয় করেন, আপনি এদেরকে কাজে লাগান। ধন্যবাদ। তো এইটা হচ্ছে আমি মূল কথা, আমলাতন্ত্রকে ম্যানেজ করার মূল কথা। আরেকটা হচ্ছে যে পুলিশে যেটা সবচেয়ে বড় দুঃসংবাদ, পুলিশে আপনি কখনোই আইজিপি ছিল না, কন্ট্রাক্ট সার্ভিসে ছিল না, 50 বছর হয় নাই। আপনি 50 বছরে কোনোদিন ক্যাবিনেট সেক্রেটারি কন্ট্রাক্ট সার্ভিসে আসে নাই। সাদাত সাহেব কন্ট্রাক্ট এক্সটেনশনে আসছিল, মনে আছে দেখেন আপনি? এক্সটেনশন আর কন্ট্রাক্ট সার্ভিস সম্পূর্ণ আলাদা জিনিস। এই কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে আপনার এলপিআর ছিল আগে, এখন পিআরএল, এটাকে বাতিল করে আপনি তাকে বলবেন আপনি এই সার্ভিসে কন্টিনিউ করেন। তো আপনি এই নতুন করে যে ক্যাবিনেট সেক্রেটারি এনে বসাইলেন, আপনাকে আমি 3 জনের নাম বলি, আপনি দেখেন। 9th ব্যাচের অফিসার শামসুল আলম, ম্যাডামের সাথে 91 থেকে 2006 পর্যন্ত ছিল, তার এখনো চাকরি আছে 6 মাস। তাকে আপনি জয়েনই করতে দেন না, আপনি তাকে অ্যাডিশনাল সেক্রেটারি বানাইছেন, বানাইয়ে তাকে জয়েনই করতে দিচ্ছেন না, যে ও জয়েন করলে দাবি উঠবে যে ইন সার্ভিসের মধ্য থেকে ক্যাবিনেট সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি বানান। তো আপনি 72 থেকে 74, 75 বছর বয়সের লোককে এনে ক্যাবিনেট সেক্রেটারি বানাইতেছেন, আপনি প্রিন্সিপাল সেক্রেটারি বানাইতেছেন। এদেরকে বলে নাকি কেউ নাই, খোঁজ খবর নাই আর কি, জিপার খোলাই থাকে নাকি, সারাদিন বাথরুমে আসে আর যায়। তো এই যে অবস্থাটা আমি বলতেছি যে আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতে পারতেছেন না, আপনি পুলিশ চালাইতে পারতেছেন না, এবং কয়দিন পরে কি আপনি কি বলবেন আর্মিতেও কন্ট্রাক্ট সার্ভিসে দিব? আর্মিতে কন্ট্রাক্ট সার্ভিসে দেন, দেখি দেন, দিয়ে আসেন। আর্মিতে একটা কন্ট্রাক্ট সার্ভিস, আর্মিতে না দিলেও কিন্তু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বিভিন্ন জায়গায়, আপনি বলেন যে ডেস্কো নেস্কো বিভিন্ন, আরে আমি ওইটা না, ওটা তো কন্ট্রাক্ট সেনাবাহিনী, সেনাবাহিনী প্রধান কন্ট্রাক্ট সার্ভিস বানান না, ওইখানে কোনো ভাবে বানান না। দেখি, আপনাকে ধন্যবাদ। আমি একটা বিষয় আমি জানতে জনাবে আজিজ, আপনি শুনছিলেন যে আসলে নিরপেক্ষতার ভিত্তিতে কিন্তু নিয়োগগুলো, মেধার ভিত্তিতে একটা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে উপদেষ্টা সেই চেষ্টাই করছেন। তো সেক্ষেত্রে পলিটিক্যাল কোনো নিয়োগও কিন্তু এখানে আসলে হওয়া সমীচীন নয় বলে সাধারণ মানুষের যেটি আসলে প্রত্যাশার জায়গায়। তো সেই জায়গা থেকে আসলে সরকারের এই নিয়োগ, এবং আসলে যিনি যেমনটি জনাব ঠাকুর বললেন যে ট্রমাটাইজ পুলিশকে আসলে আর একটু স্পিরিট বাড়ানোর জন্য, যদি আসলে এটা আর কিভাবে সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের? সম্ভব ছিল, সেই সময়টা পেরিয়ে গেছে। এখনও হয়তো করা যায় যদি সময় হাতে, এই সরকারের হাতে সময় নেই, কারণ আর সময় জনগণ দিতে চাচ্ছে না তাদের, কারণ তাদের পথ চলাটার উপরে বিশ্বাস নেই। তারা আদৌ ইলেকশন দিবে কিনা, কবে দিবে, এই ব্যাপারে সবাই কনফিউজ। তারা পরিষ্কার করে এক একজন এক এক কথা বলে। ধরেন আমি যেটা বলেছি, ধরেন পুলিশে আপনি এই যে ছাত্র জনতা আন্দোলন করেছে, এর ভিতরে দেশের তখন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে গেছে প্রায়, কিন্তু দেশের ছাত্ররাও জয়েন করছে। তো অনেকে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস ছিল না, আপনি তখন পুলিশে অফার দিতেন, পুলিশের জন্য অফার দিতেন, দিয়ে একটা শর্ট সার্ভিস, আর্মিতে শর্ট সার্ভিস অফিসার নেয় না, সব ট্রেনিং দিয়ে পুলিশে লাগাই দিতেন, তাহলে এই গ্যাপটা কমে আসতো। দ্বিতীয়ত আপনি 100 দিনের উপর হয়ে গেছে, যারা ঠাকুর সাহেব ঠিকই বলেছে ফেসিবাদের দোষর ছিল, দুর্নীতিবাজ, বড় দুর্নীতিবাজ ছিল, দুর্নীতি তো প্রায় সবই করছে। তো সুতরাং বড় দুর্নীতিবাজ ছিল, তাদেরকে যার যার পাওনাটা বুঝিয়ে দেন, বাদ দিয়ে দেন প্রফেশন থেকে। আর আপনি যেটা করতে পারতেন, যে সেটা হচ্ছে ধরেন এই যেটা বললাম যে ওইভাবে পূরণ করতে পারতেন, যেমন ডিসি নিরপেক্ষ নির্বাচনের অলরেডি অন্তরায় তৈরি করে ফেলছে
এই সরকার। যত ডিসি 64টি ডিস্ট্রিক্টে ডিসি করা হয়েছে এটা কিন্তু অধিকাংশই ফেসিবাজের দোষর, অধিকাংশই। তাদের আবার অধিকাংশ অনেকেই আবার গত নির্বাচনের সাথে জড়িত ছিল। হ্যাঁ, তো এখন নিয়োগের সময় আমরা দেখেছি আন্দোলন হয়েছে, সচিবালয়ে আন্দোলন হয়েছে। এই জন্য আমি বলছি যে আপনি ডিসি, আমি আগে বলেছিলাম না পেশাজীবী, ইলেকশন কমিশনের সব ব্যুরোক্রেট কেন, আমলা কেন, তাও অবসরপ্রাপ্ত আমলা কেন? সেখানে আমি গেলে অসুবিধা হতো, একজন পেশাজীবী রাখতে পারতো। এখন ধরেন প্রশাসন ক্যাডারে একটা ক্যাডারে 16,000, এই 16,000 সারা সরকার চালায়, এবং যত মিনিস্ট্রির বিভাগগুলো আছে তার ভিতরে চেয়ারম্যান, এমডি অথবা ডাইরেক্টর প্রশাসন ক্যাডারের, এর বাইরে 25টা ক্যাডার আছে। এই 25টা ক্যাডার থেকে আপনি বেছে লোক নিতে পারতেন না, 7 দিনের ট্রেনিং দিতে পারতেন না। ডিসি ধরতে কি আইনস্টাইন লাগে নাকি? আপনার এখান থেকে ডিসি নিতেন। বণিক বার্তা পরিষ্কার ছাপাই দিয়েছে, অনুসন্ধানী রিপোর্ট, বণিক বার্তা আমাদের দেশের, যে 95% আমলা হচ্ছে ফেসিবাদের দোষর ছিল। আপনি ওখান থেকে সব দিলেন কেন? তাও প্রশাসন ক্যাডারের সব। আপনি এই যে 12টা ক্যাডার থেকে যদি আপনি ডিসি বানাতেন, ধরেন 64 আছে, 50টা লোক ওখান থেকে বাছাই করতেন, ওরা তো শিক্ষিত। আপনি জানেন প্রশাসন ক্যাডারে ডিগ্রি পাস করতে অ্যাপ্লাই করা যায়, কিন্তু শিক্ষা ক্যাডারে বা এগ্রিকালচার ক্যাডারে বা অমুক ক্যাডারে আকাশ, এখানে কিন্তু মাস্টার লাগে, মাস্টার্স ডিগ্রি লাগে। সুতরাং আপনি সেখান থেকে নিতেন, সেখান থেকে নিয়ে আপনার পিএটিসি আছে সাভারে, 7 দিনের ট্রেনিং দিতেন, কনসেন্ট্রেটেড ট্রেনিং দিয়ে দিতেন, দিলে চলতে পারতো। তো তাহলে তো অন্তত নির্ভর করতে পারতেন। এখন তো নির্ভর করতে পারছেন না, তাই না? তারপর পুলিশ যে ট্রমাটাইজ হয়ে আছে, আগে বললাম, হ্যাঁ, যারা সার্ভিসে আছে তারাও ট্রমাটাইজ, ফেসিবাদের দোষর হোক আর না হোক, তারা ট্রমাটাইজ। আপনি যারা অপরাধ করেছে তাদেরকে যদি আইসোলেট করে দিতেন, তাদের রিটায়ার করাই দিতেন, 15 বছর চাকরি হলে রিটায়ার করা যায়, 25 বছর হলে রিটায়ার করাই দিতেন, কাউকে জেলখানায় পাঠাই দিতেন, আর বাকিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতেন, তাহলে কিন্তু কনফিডেন্সটা রেস্টোর হতো যে আমার চাকরি আছে। এখন তো ভয়ে লাঠি চালায় না। হ্যাঁ, আমি লাঠি দিই, ছাত্র কারো ঘাড়ে মারলেই বলবে যে ও ফেসিবাদের লোক, এই জন্য লাঠি চালাইছে। লাঠি চালায় না। আপনি সাধারণ ক্ষমতা ঘোষণা করতেন পুলিশের কাছে, যে যারা দোষী তাদেরকে আইসোলেট করে, আমলা প্রশাসন সেগুলোকে বাছাই করে আমলা। আমার জানা মতে যারা ফেসিবাদের দোষর ছিল না এমন ডেপুটি সেক্রেটারি আছে যাদেরকে আপনি ডিসি দেন নাই। বান্দরবনে আন্দোলন করছে, তারা তো অধিকার, ভাবছে দেশ পরিবর্তন হয়েছে, আন্দোলন করছে তো প্রধানের জন্য, তাদেরকে বিভিন্ন দূরে পাঠায় দেওয়া হয়েছে, হ্যাঁ, অন্য ডিপার্টমেন্টে। সুতরাং এখানে বাছাই করার তো সমস্যা। আপনি জানেন তো, যখন ডিসি পদায়ন হয় তখন তো টাকা কড়ির সমস্যা অনেক আলোচনা হয়েছে। তো আমার কথা হচ্ছে যে আপনি পলিটিশিয়ান হলে এটা বুঝতে পারতো। ধন্যবাদ। এমনকি ঠাকুর সাহেবও বুঝতে, উনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, উনি বুঝতে পারেন। কোনোদিন কোনো এনজিও পেশাজীবী এশার আজানের বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আজানের বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের আজকের আলোচনা বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। জনাব মোশাররফ আহমদ ঠাকুর, আপনি শুনছিলেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির পেছনে অনেকগুলো অনুষঙ্গ কাজ করছে বাংলাদেশ, এবং সবশেষ যে বিষয়টি আপনারা বলছেন যে আসলে নীতি নির্ধারণী একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে যে সিদ্ধান্তগুলো আসা প্রয়োজন ছিল সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে আসছে না। তাহলে আর যে সময়টুকু রয়েছে, একেবারে মোটা দাগে কোন জায়গাগুলোতে আসলে সংস্কার না করলেই নয়? নির্বাচন রূপরেখা নির্ধারণ নিয়ে এরই মধ্যে কমিশন কাজ শুরু করেছে এবং ঘোষণাও দেওয়া হয়েছে, যদিও সেটি স্পষ্ট দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। তবে তার আগে যদি আমরা সংস্কার শব্দটি বলি, মোটা দাগে আর কি সংস্কার বাকি রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ? আচ্ছা ভাই, 20 তারিখে 17 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়তে ধাওয়াইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদেরকে বের করে দিচ্ছে পিটাইয়া, এরপর তো আর এদেরকে 3 তারিখের আগ পর্যন্ত দেখা যায় নাই। 2 তারিখে আর্মিদের একটা সিদ্ধান্ত হয়েছে, আর্মি অফিসারদের, আর 3 তারিখে একটা ফর্মাল সিদ্ধান্ত হয়েছে। আমি এইসব পাইছি, আজিজ ভাই কথা বলতেছেন এই সম্পর্কে। এই যে 20 তারিখে 9 দফা দিচ্ছে, আর 24 না 25 তারিখে দিছে 4 দফা, বলছে 4 দফা বাস্তবায়ন হলে আমরা 8 দফা দেব। 20 দফা, এই 9 দফা, 4 দফা, 8 দফা, একটা কোথাও বলা আছে এই দফার মধ্যে, এই 9, 8 হইল 17 আর 4, 21, এই 21 দফার মধ্যে কোথাও লেখা আছে সংস্কার চাই?
লেখা আছে, এক জায়গাতেও নাই। তো এত সংস্কার করেন কেন? সংস্কার এইটুকুন করবেন, সংস্কার মানে কিছু কাজ, কিছু পরিবর্তন, এই তো কিছু মেরামত। ওই সংক্ষেপে সেটি সংস্কার মেরামত হিসেবে করবেন, তারা শুরু করেছে। কি জন্য করবেন? এই মেরামতগুলির দরকার কি? মেরামতগুলির দরকার মানুষ যেন নিরাপদে রাস্তায় বেরোতে পারে, মানুষের বাজারে যেন মানুষের একটা স্বস্তি আসে, আর মানুষ যেন একটা সঠিক সুষ্ঠুভাবে একটা ভোট দিতে পারে। কাজ হইলে এই তিনটাকে আপনি টার্গেট ফিক্স আপ করে আপনি ডানে দিয়ে যাবেন না বামে দিয়ে যাবেন বা না সোজা যাবেন, এইটুকুন কাজ হইলে আপনার সংস্কার সোজা। এই যে তো এখন এই সংস্কার বাংলাদেশে, এই সংস্কার টিকবে বা টিকবে না। টিকবে যদি বাংলাদেশের জাতীয় ঐক্য, সঠিকভাবে জাতীয় ঐক্য থাকে তাইলে থাকবে, আর নইলে জাতীয় ঐক্য না থাকলে কিছুদিন পরে এই যেমন দেখছেন না 3 কলেজে মারামারি হয়েছে গত 3 দিনে, তারপর পলিটেকনিক আর টেক্সটাইল বিশ্ববিদ্যালয় চা খাওয়া লইয়া মারামারি হয়েছে, থামাইতে পারছে। তো আগের দিন সোহরাওয়ার্দী কলেজ আর এই কী বলে ন্যাশনাল ইনস্টিটিউট এবং এই যে কবি নজরুল কলেজ ভেঙে গেছে, এরপরের দিন ওরা গিয়ে ভাঙলো। তো বিএনপির সময়, আওয়ামী লীগের সময় দেখান তো একটা প্রতিষ্ঠান গিয়ে এইভাবে ভাঙচুর হয়েছে। এটা তো ডিক্লেয়ার দিয়ে ভাঙচুর করছে তারা, আগে ডিক্লেয়ার দিচ্ছে, বিএনপির সময় কোনদিন হয়েছে সকালে গিয়ে ভাঙচুর করছে। তাহলে বিএনপি তো সহযোগিতা করছে এই সরকারকে, কিন্তু এই সরকার কি সহযোগিতা নিচ্ছে না? সেনাবাহিনী থেকে সহযোগিতা নিচ্ছে না? আগে হয়েছে কিনা আপনি বলেন। আগে এভাবে ডিক্লেয়ার দিয়ে আমরা করতে দেখিনি। তো মানে হচ্ছে আগের সরকারগুলির পায়ের নিচে মাটি আছে, শেকড় আছে, এটা শেকড় নাই, এই জন্য হয়েছে এটা। কথা বলছেন? তাহলে কি এই সরকার মুখে যাহা বলে তাহা করে না। এই সরকার বলে তার মানে সকল মামলা হইলো ভুয়া, তার মামলা উঠাইছে। তো আমি আপনাকে বলছি, তো এখন যেটা দরকার হচ্ছে জাতীয় ঐক্যের জন্য, যেটা দরকার, জাতীয় ঐক্য জন্য এই সরকার কোনো কিছু করে নাই। আপনি দেখবেন জাতীয় ঐক্য কখন হয়েছে। 71 একটা জাতীয় ঐক্য হয়েছে, জনগণ চাইতেছিল, আর্মিটা আগাই আসছে, জিয়াউর রহমান আগাই আসছে, স্বাধীন হয়ে গেছে। 75 7ই নভেম্বর বিপ্লব হয়ে গেছে, সিপাহী জনতার বিপ্লব হয়ে গেছে। 90 নুরুদ্দিন খান বলছে আমি নিপীড়ন চালাবো না জনগণের উপর, এরশাদের পতন হয়ে গেছে, স্বৈরাচারের পতন হয়ে গেছে। 24 সালে 5ই নভেম্বর 5ই আগস্ট ওয়াকারুজ্জামান বলছে না আমরা গুলি চালাবো না, আর্মি গুলি চালাই নাই, গণভবন দখল হয়ে গেছে, শেখ হাসিনা পলাই গেছে। 5 তারিখের পরে গত 21 তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে কোনোদিন দেখছেন 100 দিনের পার হয়েছে, তখন 100 দিনের মধ্যে যা ন্যাশনাল ঐক্যের জন্য এই গভর্নমেন্ট কোনো কাজ করছে? করে নাই। বরঞ্চ 21 তারিখে আমি দেখছি সশস্ত্র বাহিনী দিবসে 3 বাহিনীর প্রধান এরা একটা জাতীয় ঐক্যের একটা ব্যবস্থা করছে। সশস্ত্র বাহিনী দিবসে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিয়ে বসাইছে, সকল স্বৈরাচার ছাড়া সকল শ্রেণী পেশার মানুষদেরকে একত্রে সম্মিলন করছে, করে বলছে একত্রে বসেন, কথা বলেন, একটা ব্যবস্থা করে দিয়েছে। এর মধ্য দিয়ে বরঞ্চ আমি মনে করি যে আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী একটা জাতীয় ঐক্যের একটা স্টেপ নিছে, বাট এই গভর্নমেন্ট কোনো স্টেপ নেয়নি। ফলে জাতীয় ঐক্য স্টেপ না নিলে, কিন্তু সংলাপ তো করেছে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা দেখছেন ছোটবেলা, মিউজিক্যাল চেয়ার দেখেছি। তো মিউজিক্যাল চেয়ারের মতো 15 মিনিটে, প্রতি 15 মিনিট বড় দল 15 মিনিট আর ছোট দল 10 মিনিট পরপর গিয়ে মিউজিক্যাল চেয়ারে বসলো আর 15 মিনিট পরে উঠে আসলো। এই মিউজিক্যাল চেয়ারের খেলায়, এটা খেলার নাম কি? সংলাপ। মিউজিক্যাল চেয়ারের খেলার নাম সংলাপ না। সংলাপ হচ্ছে আন্তরিকভাবে আপনি আলাপ আলোচনা করবেন, প্রয়োজনে সকাল বিকাল আলোচনা করবেন। আপনি এই যে আজকে মাহবুবুর রহমান কলেজ, আপনার এই কলেজ, এই যে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ভাঙচুরের পরে বিএনপির যে বড় ছাত্র সংগঠন আছে বা বিএনপির সাথে আলোচনা করছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্রাইসিস হইলে আপনারা কীভাবে মোকাবেলা করতেন? এনজিওর যতগুলো লোক আছে আপনি জানিয়ে রাখেন, আমাদের বাসায় আজিজ ভাই তো একটা পেশাজীবী সংগঠনের নেতা, আজিজ ভাইয়ের বাসায় সকালে 10 জন লোক হয়, 10 কাপ চা খাওয়াইতে হয়। এনজিওদের বাসায় জিজ্ঞেস করেন তো যে একজন রাজনৈতিক নেতার বাসায় একদিনে যা যায়,
গত 100 দিনে ওদের বাসায় এতটি না, লোক সেই গেছে কিনা? সেই প্র্যাকটিস তো তাদের মধ্যে নেই। তো এরা এটা কি খুবই বাস্তব। এরা জনগণের আকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা বুঝবে কি বুঝবে? সেটাও তারা আমার দাবি মনে করেনি। হয় তারা কিন্তু চাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তারা চলে যেতে চাচ্ছে। এরা যত দ্রুত সম্ভব চাইতেছে না। দ্রুত সম্ভব চাইলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া 26 বছরের একটা ছানাকে আইনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বানায় দিছে, যে যাতে সকল মেয়র, চেয়ারম্যান যা আছে সবাই, স্থানীয় সরকার যত প্রতিনিধি আছে, এরা গিয়ে ওই পিচ্ছি ছানার ইয়াতে গিয়ে কুর্নিশ করে এই ব্যবস্থা করে দিচ্ছে। যে আমার কথা হচ্ছে যে আপনি কোনো ম্যাটার করে না, কিন্তু মানে আমরা মানে বিপ্লবী সরকার, আপনি আমাকে একটা পৃথিবীর বিপ্লবী সরকার নাম বলেন তো, নিকারাগুয়া থেকে আরম্ভ করে ইরান পর্যন্ত স্থানীয় সরকার তো একটা গভর্নমেন্টের 26 বছরের একটা ছাউ কোনোদিন হয়েছে? স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা ঘটনা তো ভিন্ন ভিন্ন, একটা মন্ত্রণালয় আপনি দেখাবেন, ভিন্ন ভিন্ন ইতিহাস তৈরি করে একটা মন্ত্রণালয়, একটা ইরান বিপ্লব থেকে নিকারাগুয়া পর্যন্ত দেখাবেন। এটা নতুন ইতিহাস হিসেবে আপনি যদি এটা নতুন ইতিহাস না, এটা হলো মতলববাজি, খুব মতলববাজি। এইখানে ওনারা একটা দল করবেন, স্থানীয় সরকারের জন্য স্থানীয় সরকার লোকগুলাকে দিয়া যোগাযোগ করবেন, দল করবেন। আমার কথা হচ্ছে দল করেন, স্বাগতম, সুস্বাগতম, দল করেন, কোন সমস্যা নাই। কিন্তু সরকারের সহযোগিতায় দল করবেন, প্রতিরোধ। সরকারের সহযোগিতায় দল করতে আসবেন, প্রতিরোধ। আর একবারে খাঁটি ইয়েতে নিয়ে আসছেন, দল করেন, ছাত্ররা দল করেন, জাসত্ব দল করছিল, ছাত্ররা করছিল। নতুন দল তো লিডারশিপ বের হবে, একটা লিডারশিপের সংকট দূর হবে যদি নতুন দল হয়, নাকি মনে হয় আপনার কাছে? যদি নতুন কোন দল সংগঠিত করে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে তো অ্যাটলিস্ট লিডারশিপ বের হবে। পৃথিবীতে সৌন্দর্য বলে কথা আছে। আর 12 বছরের ছেলের মুখে যেমন আপনার মতো গুফদারি সুন্দর না, আবার 32 বছরের ছেলেটির মুখে গুফদারি না থাকিলেও সুন্দর না। তো যেমন 16 বছরের ছেলে যদি কয়, বাবা আমার তো বিবাহ করিবার শখ জাগিয়াছে, বিবাহ করাইয়া দেন, বাবা যেমন একটা ধমক দিয়া থামাই দেওয়া তাকে সঠিক। আর 36 বছর বয়সী ছেলে বিয়ে করতে না চায়, তাইলেও বাবা ধমক দেয়, এই তোর সমস্যা কি, বিয়ে করতে চেষ্টা করেন। তো এই জন্য আমি আপনি বলছি, 26 বছরের ছাউকে আপনি ছাউ বলতেছে, আমি একবারে ইচ্ছা করে বলতেছি, 26 বছরের ছাউকে আপনি ইয়াতে দিচ্ছেন, কি নাম, স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়েছেন। আপনার মতলব ভালো না, তো মতলব ভালো না। এটা জনাব এম এ আজিজ, আপনার কাছে একেবারে জানতে হবে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার, যে আমরা এই বিতর্কগুলো থেকে বের হতে পারছি না, কারণ আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবনতি, বিভিন্ন সময়ে সাধারণ মানুষ তারা কিন্তু শান্তি চায়, একটি পরিবেশ চায় যেখান দিয়ে তাদের সন্তান নিরাপদে স্কুলে যাবে, তারা নিরাপদে বাজারে যাবে এবং একটা সহনীয় পর্যায়ে বাজার করে নিয়ে আসবে। সব জায়গায় একটা শৃঙ্খলা প্রয়োজন। সেই জায়গাটা কিন্তু সবসময় বজায় রেখে নির্বাচনের জায়গা তৈরি করতে হবে। তাহলে কি সরকার আর আসলে কি করা উচিত? সরকারের প্রথম থেকেই রাজনৈতিক দলের সাথে, অর্থাৎ যারা আন্দোলন করেছে, ছিল, বিপ্লবটা করেছে, ছাত্র এবং রাজনৈতিক দল, তাদের সাথে কিন্তু ভালো সম্পর্ক রাখতে চেয়েছে বলে মনে হয়নি। কারণ রাজনৈতিক দলগুলো যখন বলছে সংলাপ করে না, আমাদের সাথে কথা বলে না, তখন ডেকেছে একদিনের 9টা পার্টির সাথে সংলাপ, বলেন তো। এই জন্য আমি বলি, আমাদের গ্রাম দেশে বলে, আমার কথা আমি কব, তো খালি হুনায় লব। তো ওখানে গেছে, খালি কথা বলছে, আরেকজন শুনছে, শেষ, সংলাপ শেষ। এইভাবে তো হবে না। রাজনৈতিক দলগুলোর সাথে যারা সংগ্রাম করেছে, যারা আন্দোলন করেছে, ছাত্র এবং রাজনৈতিক দল, তাদের সাথে সম্পর্ক যতক্ষণ পর্যন্ত উন্নয়ন না হবে, যতক্ষণ পর্যন্ত এই ছাত্র এবং রাজনৈতিক দলগুলোই তাদের সরকার অন্তর থেকে ফিল না করবে, ততক্ষণ পর্যন্ত এই সরকারের, যেহেতু পায়ের তলায় কোনো সংগঠন নেই, গ্রামগঞ্জে বা থানা লেভেল বা জেলা লেভেল কোনো জায়গায় নেই, একটা কমিটি, তারা এই সরকার চালাইতে ভালোভাবে পারে। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কেন প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি যেগুলো একদম বড় শীর্ষ পর্যায়ে আছে, তাদের কাছ থেকে একটা ছোট ছোট টিম কেন তারা নিচ্ছে না সহযোগিতার জন্য? পলিটিক্যাল পার্টির সাথে কথা বলে যে আপনারা একটা টিম দেন, বিচক্ষণ টিম, যাদের দিয়ে আমরা আমাদের কাজগুলো যাতে সহজ হয়, আমরা পরামর্শ নেব, এরকম কোনো কাজ তারা করছে না। শোনেন, উদ্দেশ্য মহৎ হতে পারে, আপনি ভাববেন যে আমি ফাঁক বের করতেছি। এই যে সংস্কার কমিশনগুলো করছে, এই সংস্কার কমিশনগুলো করলে নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে, তারা তো এটা রেটিফাই করতে হবে, সংসদে পাশ করতে হবে, তাছাড়া তো হবে না।
ফেলাই দিবে, তো না করলে ফেলাই দিবে। এখানে যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি রাখতেন তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেত না। এখন তো পরে এই সংস্কার নিয়ে যখন ডিবেট করবেন, হ্যাঁ, প্রধান উপদেষ্টা বলল যতটুকু সংস্কার হয় অতটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব। রাজনৈতিক দল যদি বলে সংস্কার চাই না, তাহলে আমরা করব না, নির্বাচনে চলে যাব। যান না নির্বাচনে, তাই তো চাচ্ছে। এখন যে সংস্কার কমিশন আছে, এটা কি বৈধতা পাবে? যদি সরকার ক্ষমতায় যাওয়ার পর বৈধতা না দেয়, তাহলে কিভাবে এরা বৈধ হবে? আমরা ধরে নিতে পারি, ধরেন 111-এর সরকার, এটা তো 2 নেত্রীকেই জেলে রাখছে, তারপরে 1 নেত্রী কিন্তু ঠিকই পক্ষপাতে করে ওই 111-এর আগে কমিটমেন্ট দেয়া ছিল যে আমি গিয়ে বৈধতা দেব, হয়তো অবগত। এখন তো সেই পরিস্থিতি নেই। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুরবস্থা, তাতে অবশ্যই কোনো রাজনৈতিক দলের সাথে হোক, একাধিক দলের সাথে হোক, তাদের কিন্তু বড় দলগুলোর সাথে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করতে হবে। আর সবার সাথে সম্পর্ক রক্ষা করতে হলে এই সবারই ডেকে নিয়ে 10 মিনিট আলাদাভাবে করেন, একবার রাউন্ড টেবিল ডাকেন না, রাউন্ড টেবিল ডেকে কথা বলেন। ধরেন জামায়াত এবং বিএনপি যদি পাশে বসে একসাথে যদি কথা বলে, এরা কিন্তু অনেক মেপে ঝুঁকে কথা বলবে, ক্লোজলি হবে। এখন তো ধরেন জামাত ইসলাম বলতেছে আনুপাতিক নির্বাচন চাই, বিএনপি বলতেছে ওয়েস্টমিনস্টার সিস্টেম নির্বাচন চাই। এখন সংবিধানে একটা আসলে আর একটা আসলো, আর একটা যদি ভেটো দেয়, কি করবেন আপনি? সংবিধান কেমনে হবে? এখন ধরেন জামাত ইসলাম একটা, বিএনপি এবং নিম্ন কক্ষের যে আলোচনা উঠেছে, সেটাও তো একটা এখন আসলে এটা বিএনপির দাবি। এখন ধরেন বিএনপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি, বিএনপি ক্ষমতা গেল, হ্যাঁ, জামাত করলো, মানলো না, বিএনপি ওটা বাদ দিয়ে যাবে, তাহলে তো একটা অনৈক্য তৈরি হয়ে গেল, অর্থাৎ আগের মতোই অনৈক্য তৈরি হয়ে গেল। এখন আপনি দেখেন নূর হোসেন 10 তারিখে নূর হোসেন দিবসে যখন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বলল যে তোমরা ট্রাম্পের ছবি নিয়ে সব সামনে মিছিল করো, তাহলে আগুন দেবে, তা পাঠাবো। ওই দিন কিন্তু সব ছাত্র, বিএনপি, জামাত সব কিন্তু একত্রিত হয়ে ওখানে গেছে। অর্থাৎ বৈষম্য বিরোধী এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এখনো ঐক্য কিন্তু জীবিত আছে। কিন্তু এই সরকারের আচরণে কিন্তু অনৈক্য দেখা যাচ্ছে। আর সামনে যে নির্বাচন, শেষ সময় চলে আসছে, সার্বজনীন যে নির্বাচনে সবাই যে তার একটা চেষ্টা করতেছে। ধন্যবাদ জনাব এম এ আজিজ। আমরা জনাব মোশাররফ আহমদ ঠাকুর, আপনার কাছে একবার শেষ 2 মিনিটে জানতে চাই যে এখন আসলে কি করতে হবে, মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে বিভিন্নভাবে, যেহেতু এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তেমন একটি আমাদের কাছে বার্তা রয়েছে, কারণ এই সরকারকে গঠন করার পেছনেও সাধারণ মানুষের একটি অবদান রয়েছে। তো সেই জায়গায় একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নির্বাচনে আমি বলি আপনাকে, যে ডক্টর ইউনূসকে প্রতি আমাদের সবাই আমরা একটা দায়িত্ব অনুভব করি। এই লোকটাকে এই গভর্নমেন্টের পরেও আমাদের কাজে লাগানোর মতো অনেক জায়গা আছে। তো সেই জন্য আমি বলছি যে দেশ জাতির স্বার্থে দ্রুত দরকার যে নির্বাচন কমিশনটা যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে না হলেও ঠিক আছে, নির্বাচন কমিশন তো হচ্ছে, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার লিস্ট, আমাদের এনআইডির তো ডাটা বেজ করা আছে, দ্রুত একটা ভোটার লিস্ট ফরম্যাট করা, ডাটা বেজকে রিফরম্যাট করে ভোটার লিস্ট প্রকাশ করে দেওয়া, ভোটার লিস্টের ত্রুটি বিচ্যুতি দূর করা। এবং আমি মনে করি যে বিএনপি এবং অন্যান্য সকল রাজনৈতিক দল সবাই মিলে এখন যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে তারা সহযোগিতা করবেন এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করে একটি সঠিক, একটা সুষ্ঠু, একটা জেনুইন নির্বাচনের লক্ষ্যে সবাই কাজ করা এবং এই সরকার যাতে এই কাজটা সবাইকে করার সুযোগ দেয়, সবাইকে এই সহযোগিতা করার জন্য তো সুযোগটা দিতে হবে। আপনি আমাকে কথা বলার সুযোগ দিলে তো আমি বলবো। তো সরকার যেন সবাইকে এই সহযোগিতা করার সুযোগটা দেয় একটা জেনুইন নির্বাচনের জন্য, যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশন যেন সুযোগ দেন এবং এম এম নাসিরউদ্দিনকে আমি মনে করি আমরা ধন্যবাদ জানানো উচিত। আমি অন্তত ধন্যবাদ জানাই এবং একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি। একেবারে আপনার যদি ব্যক্তিগত 30 সেকেন্ডে কিছু বলার থাকে আর কি। না, 30 সেকেন্ডে বাংলাদেশের মানুষের 3টা লক্ষ্য। একটা হচ্ছে মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে চায়, নিরাপদে ঘুমাইতে চায়, আর একটা হচ্ছে সে বাজারটা স্বস্তিতে শান্তিতে করতে চায়, আর 3 নম্বর একটা জেনুইন ভোটে ভোট দিতে চায়। ধন্যবাদ। কাজকে আপনি এই সরকার এই 3টা কাজ এনশিওর করেন, আপনার সংস্কার কিচ্ছু লাগবে না, তখন সরকারকে সবাই ভালোবাসবে। জানাবে আপনি একবার 30 সেকেন্ডে যদি বলতে। বক্তব্য একটাই
আমি যেটা বলবো যে এখন যে দেশের অরাজকতা বা যে বিশৃঙ্খলতা শুরু হয়েছে, এটা হলো রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের ইনঅ্যাকশন একটা। দুই হলো পরিস্থিতি না বোঝা, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা না নেওয়া। আর আইনশৃঙ্খলা বাহিনী যে ট্রমাটাইজ, তাদের আমি ওই একই কথা বলবো যে আপনার ঠাকুর সাহেবের ওই 2-3 দফার সাথে যুক্ত করব যে তাদেরকে ট্রমার থেকে ফিরে আনতে হবে। তার জন্য সাধারণ ক্ষমা, যারা দোষী তাদেরকে বাদ দিয়ে। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের এই অনুষ্ঠানে যারা এতক্ষণ দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকালে একই সময় টেবিল টকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।